আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মব তৈরি করে চাঁদা আদায় বৈষম্য বিরোধীদের খুব সহজ স্বাভাবিক একটি গুণ। এতদিন এই চাঁদাবাজিতে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের নাম শোনা যেত। এবার যার নাম শোনা গেল তাতে ভিমরি খাওয়ার অবস্থা হয়েছে। অধ্যাপক ইউনূস 13ই আগস্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেই শুনলেন তারই এক সহকর্মী মব তৈরি করে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে অধ্যাপক ইউনূসের মতো সারা দেশের মানুষও জেনে গেছে সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় মব তৈরি করে কোটি টাকা চাঁদায় চাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই চাঁদাবাজি ঘটনার সরাসরি জড়িত শিক্ষার্থী জানে আলম অপু। কিংস পার্টি এনসিপি সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার হন 1 আগস্ট। তার আগে পুরো ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন, সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দায়িত্ব নেওয়ার শুরু থেকে নানা বিতর্কে সপরিবারে জড়িয়ে পড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগও প্রকাশ্যে এলো। প্রশ্ন হলো, নিজের নিয়োগকর্তাকে কি এবার অধ্যাপক ইউনূস নিজেই ছাঁটাই করবেন? দেশে বিদেশে বহু কিছুর তদন্তকারী দুদক কি এখনো জেগে জেগে ঘুমাবে, নাকি এসব গোয়েন্দা সংস্থাগুলো কারসাজি বলে স্বভাবসুলভ ভঙ্গিতে হজম করে ফেলবে? আর উপদেষ্টা আসিফ এই চাঁদাবাজির টাকাগুলো দিয়ে যদি আগামী নির্বাচনে লড়েন, তাহলে অর্থ উপদেষ্টা কি টাকাগুলোকে কালো টাকা হিসেবে গণ্য করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছাড়া, কেউ কেউ ঘর ছাড়া। যারা আছেন তাদের চলতে হয় চাঁদা দিয়ে। জুলাইয়ের শেষ দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় 50 লাখ টাকা চাঁদা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বৈষম্য বিরোধী নেতারা। গত 1 বছর ধরে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির রাম রাজত্ব চলছে। গুলশানের ঘটনায় সেটি প্রকাশের পর আইওয়াসের জন্য বৈষম্য বিরোধীরা সারা দেশে তাদের কমিটি বিলুপ্ত করে, কিন্তু তারপরও সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের চাঁদাবাজি আর দৌরাত্ম্য থেমে নেই। 13 আগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বোঝা গেল এর আসল হেতু। কারণ এসব চাঁদাবাজির পেছনে আছে রাঘব বোয়াল, যারা একেবারে অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত। অভিযোগ উঠেছে খোদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন খোদ কিংস পার্টির সহযোগী ছাত্র সংগঠনের এক নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। তিনি ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়েছিল। ঘটনাক্রমে এর সঙ্গে জড়িয়ে পড়েন অপু। শাম্মীর বাসায় যাওয়ার ঠিক আগে ভোর রাতে গুলশানে ওয়েস্টিন হোটেলের পাশে বিনা প্রটোকলে গিয়েছিলেন আসিফ মাহমুদ। তিনি অপু সহ অন্যদের সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই সময় একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেন অপু। সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় 17 জুলাই সকালে হানা দেয় শিক্ষার্থীদের একটি মব। এর নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। এ সময় স্বামীকে বাসায় পাওয়া যায়নি, তবে তার স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ। পরে তাৎক্ষণিকভাবে 10 লাখ টাকা দেন সাবেক এমপির স্বামী। এরপর বাকি টাকা আদায়ে চাপ দিলে ঘটনাটি প্রকাশ হয়ে যায়। এরপর 26 জুলাই রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় 1 সপ্তাহ পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মামলার অন্যতম আসামি অপু। তবে গ্রেপ্তারের আগে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে একটি ভিডিও তৈরি করেছিলেন অপু। বন্ধুদের বলেছিলেন গ্রেপ্তার হওয়ার পর সেটি যেন অনলাইনে প্রকাশ করা হয়। অবশেষে 13 আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। অপু দাবি করেন 17 জুলাই শাম্মী আহমেদের বাসায় হানা দেওয়ার কিছু আগে অভিযান তদারক করতে গুলশানের সরকারি কোনো প্রোটোকল ছাড়াই হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমনকি তিনি অপুর সঙ্গেও কথা বলেন। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর হেলমেট মাথায় একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরে সাবেক এমপির বাসায় রিয়াদের নেতৃত্বে হানা দেয় একদল ছাত্রের মব। এই অভিযানের বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন অপু। ভিডিওতে তিনি বলেন, সকালের অভিযানে বাসাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। সে সময় স্বামীকে পাওয়া না গেলেও বিভিন্ন নমুনা থেকে বোঝা যাচ্ছিল তিনি সেখানে ছিলেন। অপুর সন্দেহ, চাঁদা নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে আগে থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করেছিলেন। এজন্যই পালাতে সক্ষম হন স্বামী। বাসার তল্লাশির পরে শুরু হয় আসল নাটক। পুলিশ ও শিক্ষার্থীদের চলে যেতে বলে রিয়াদ। এরপর অপুকে নিয়ে তিনি আবার স্বামীর বাসায় যান। সাবেক এমপির কাছে দাবি করেন 1 কোটি টাকা। ভিডিওতে অপু বলেন, এভাবে চাঁদা যাওয়ার ঘটনায় তিনি বিস্মিত হয়ে পড়েন, কিন্তু সাবেক এমপি স্বামীর সঙ্গে দর কষাকষি চালিয়ে যান রিয়াদ। এক পর্যায়ে 50 লাখ টাকায় সমঝোতা হয়। তাৎক্ষণিকভাবে দেওয়া হয় 10 লাখ টাকা। কথা ছিল 2 দিন পরে আরো 40 লাখ দেওয়া হবে। বাসা থেকে বেরিয়ে অপু চাঁদাবাজি নিয়ে ক্ষোভ জানালে রিয়াদ বলেন 1 কোটি টাকা আদায়ের নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ।
35 মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বিত্তবয়বের বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু। এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু। টাকা নেওয়ার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতি ভিলেন বানানো হলো। তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, দেখি কে ফোন করছেন, কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন, যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন। জানে আলম অপুকে 1 আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে 26 জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন, প্রথমত আমি গ্রেপ্তার হইনি, দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই, আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু। দর্শক, অপুর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই। গত মার্চ থেকে প্রতি মাসে দেশের কোনো না কোনো জায়গায় এনসিপি থেকে পদত্যাগের খবর আসে। অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি। আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর কেলেঙ্কারি প্রমাণের পাহাড় জমেছে। প্রশ্ন হলো, একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ হওয়ার পর 2024 সালের 11 আগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ। চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, পুরো দেশের সিস্টেম বদলে দিতে চান, দুর্নীতিকে শেষ করে দিবেন। এরপর 16 আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টারও দায়িত্ব পান আসিফ মাহমুদ। ওই মন্ত্রণালয় তার হাতে ছিল 10 নভেম্বর পর্যন্ত। দায়িত্ব পুনর্বণ্টনের পর 10 নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব। ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি। কেবল তিনি নন, পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিয়মিত বিরোধিতা আসছে গুরুতর অভিযোগ। তার বাবার দাপটে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কুমিল্লার মুরাদনগরে। ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতির সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় 4 মাসের মধ্যে। গত বছরের 17 নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। এর 5 মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজিডির ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স। অন্যদিকে আসিফের পিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে প্রায় 400 কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে। মোয়াজ্জেমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে। তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইজি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাভিশনের অনুসন্ধানে ক্ষমতার পট পরিবর্তনের 1.5 মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয়। 2024 সালের 17 সেপ্টেম্বর স্থানীয় আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা। শিখা রানীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নিজেই প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিল্লাল হোসেন। দর্শক, গত বছরের 25 ডিসেম্বর দিনাজপুরে এক সমাবেশে আসিফ মাহমুদ সবাইকে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন। প্রশ্ন হলো, গুলশানের ঘটনা ফাঁস হওয়ার পর আসিফকে কিভাবে সামলাবেন অধ্যাপক ইউনূস? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কি তার নিয়োগকর্তাদের দুর্নীতি হ্রাস টানতে মনোযোগী হবেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিদান হিসেবে সুদে আসলে দিয়ে যাবেন? এখন এ পর্যন্ত একটি ঘরোয়া আড্ডায় একজন বিশ্ববিখ্যাত আইনজীবী এবং আরেকটি বিশ্বখ্যাত সংবাদ সংস্থার সাবেক পলিটিক্যাল অ্যানালিস্ট, এ দুজনার সঙ্গে আমার আলাপ। আমাকে নিয়ে গেলেন সেখানে আর এক ব্যক্তি। কুশল বিনিময়ের পরই প্রথম জিজ্ঞেস করলেন যে হুইজ শেখ হাসিনা। আমি তো কিছুটা অপ্রস্তুত যে শেখ হাসিনাকে এটা কি ওনারা জানেন না। তাই আমি বললাম যে স্বাধীন সার্বভৌম একটা দেশ আছে, বাংলাদেশ নাম, এই বাংলাদেশের নাগরিক তিনি। দ্বিতীয় প্রশ্ন করলেন, হোয়াট ইজ হার লিগাল স্ট্যাটাস, তার আইনগত স্ট্যাটাসটা কি। আমি বললাম তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। দ্বিতীয় প্রশ্ন হল, বাংলাদেশের নির্বাহী প্রধান তো এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। তো একটা দেশে কি 2জন নির্বাহী প্রধান থাকতে পারে কিনা? তাদের এই প্রশ্নের জবাবে আমি বললাম যে বাংলাদেশের লিগালি ইলেক্টেড যে প্রসেস, যেটা কনস্টিটিউশনের আওতায় হয়, সেই প্রসেসের মধ্য থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের সংবিধানের 55 অনুচ্ছেদ থেকে 57 অনুচ্ছেদের বিষয়গুলি তাদেরকে আমি পড়ে শোনালাম।
সেখানে কিভাবে সরকার গঠন হবে, সরকার প্রধান কে হবেন, সরকার প্রধানের পদ অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ কিভাবে শূন্য হয়, সে বিষয়গুলি তাদের ব্যাখ্যা করলাম। দ্বিতীয় কোশ্চেন ছিল আমাকে যে ইন দ্যাট কেস আন্ডার হোয়াট লিগাল স্ট্যাটাস নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ পারফর্মিং দ্য ফাংশন এক্সিকিউটিভ ফাংশন অফ দি গভর্নমেন্ট। আমার কাছে তাদের এই যে প্রশ্নটা ছিল যে তাহলে কোন আইনের আওতায়, কোন আইনের অধীনে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বাংলাদেশের নির্বাহী কাজ চালাচ্ছেন। আমি বললাম এটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। আমি দ্বিতীয়বার আবার বাংলাদেশের সংবিধানের প্রথম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়ে শুনিয়ে বললাম যে সুপ্রিম ল অফ দি ল্যান্ড, দ্যাট ইজ দি সুপ্রিম ল অফ বাংলাদেশ ইজ ইটস কনস্টিটিউশন। বাংলাদেশের সর্বোচ্চ আইনটি হচ্ছে এর সংবিধান, এবং সেই সংবিধানের আইনের 7 অনুচ্ছেদে মানুষের ক্ষমতার কথা বলা হয়েছে। 7-এর 2 অনুচ্ছেদে এই সংবিধানের পরিপন্থী কোনো আইন করা যাবে না, কোনো ব্যবস্থা করা যাবে না সেটা বলা হয়েছে। যদি করা হয় তাহলে সেটা যতটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি হিসাবে গণ্য হবে, এবং যদি এরকম কাজ কেউ করে তাহলে সংবিধানের 7-এর এ অনুচ্ছেদ অনুযায়ী তার কৃতকর্মকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা হবে এবং সেটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। ওনাদের প্রশ্ন ছিল তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে না? আমি বললাম যে একটা মবের কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল। ওনাদের একটি প্রশ্ন ছিল যে ওনারা শুনেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমি বললাম যে এটা রং ইনফরমেশন, শেখ হাসিনা পালিয়ে যান নাই। যদি কেউ পালান তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ যে বাহিনী এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, কখনো কখনো একটা পার্টে কাজ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটা অংশ, তারা মিলে ওনাকে যথাযথ সেলুট দিয়ে সম্মান দিয়ে সশস্ত্র বাহিনীর বিমানে করে তাকে বাইরে নিয়ে যাবে কেন? উনি যদি পদত্যাগী করেন আর প্রধানমন্ত্রী না থাকেন তাহলে ওনার নিরাপত্তা কেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে বিশেষ বাহিনী তারা দেবে? বাংলাদেশে তো আরো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তাদের তো দেন না। তাদের তো কেউ বিদেশে যাওয়া বা দেশের ভিতরে চলার ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর জন্য যে যানবাহন, আকাশযান যদি ধরি মিলিটারি, এইটা তো তাদের দেওয়া হয় না। আমি আরো ক্লিয়ার করলাম যে হঠাৎ করে একটি মবের কারণে তার লাইফ সিকিউরিটি যখন কোয়েশ্চেনেবল হয়ে গেল, লাইফ থ্রেট, তখন তার জীবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা প্রধানমন্ত্রী হিসাবে তাকে সম্মানের সঙ্গে প্রধানমন্ত্রী যে গাড়িতে চলতেন সেই গাড়িতে এয়ারপোর্টে নিয়ে সেখান থেকে সশস্ত্র বাহিনীর বিমানে এবং ওই নিরাপত্তা সহ তাকে দেশের বাইরে নিয়ে এসে রাখা হয়েছে। তিনি সেখানেও কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ট্রিটেড হননি, তিনি সেখানে অন্য কোনোভাবে ট্রিটেড হয়েছেন এই কথাটা কোনো জায়গা থেকে আসেনি। ওনারা বললেন যে উই ক্যান টু লার্ন দ্যাট শি হ্যাজ রিজাইন্ড। আমি বললাম না, তিনি রিজাইন দিয়েছেন। এটা বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তাকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন বাংলাদেশের ওয়ান অফ দি ফেমাস জার্নালিস্ট, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তিনি জিজ্ঞেস করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে, তিনি বলেছেন আমার কাছে প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগ পত্র নাই। সাইমালটেনিয়াসলি প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করা অবস্থায় তার একটি বক্তব্যে বলছেন আমি রিজাইন দেইনি, আই এম ভেরি মাচ প্রাইম মিনিস্টার। এই দুটো সমন্বয় করে ওনাদের বললাম এবং ওনারা একটু চেকও করলেন। কয়েক মিনিট আমাকে অপেক্ষমান রেখে তারা চেক করলেন, চেক করে দেখলেন যে আমার এই তথ্যটা সঠিক আছে। প্রধানমন্ত্রী দাবি করছেন যে শি হ্যাজ নট রিজাইন, রাষ্ট্রপতিও বলছেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র নেই। তখন আমি ক্লিয়ার করলাম যে শি ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার। দেন কোয়েশ্চেন ওয়াজ পুট টু মি, তার পলিটিক্যাল স্ট্যাটাস কি? আমি বললাম উনি হচ্ছেন একমাত্র পলিটিক্যাল লিডার যিনি একটি দলকে 44 বছর নেতৃত্ব দিচ্ছেন 1981 সাল থেকে। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশে তো দূরের কথা, পৃথিবীর অন্য কোনো দেশে এত দীর্ঘ সময় কোন রাজনৈতিক দলের প্রধান হিসেবে কেউ দায়িত্ব পালন করেছেন বলে আমার জানা নেই। এবং আমি বললাম যে ওনার রাজনৈতিক জীবন স্টুডেন্ট লাইফ থেকে, সেই হিসাব যদি করি তাহলে পৃথিবীর এই মুহূর্তে যারা রাজনীতিতে সক্রিয় আছেন তার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান অন্য কেউ নাই। বয়সে নয়, পলিটিক্সের লেন্থ অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এবং পলিটিক্যালি তিনি এখনো অ্যাক্টিভ। দেন কোশ্চেন ওয়াজ তাহলে কি তিনি উনি পদ ছাড়েন না? আমি বাংলাদেশের আওয়ামী লীগের কাউন্সিলের প্রভিশনটা উল্লেখ করলাম যে সেখানে ওপেন করে দেওয়া হয় যে প্রেসিডেন্ট পদে, সেক্রেটারি পদে কেউ প্রার্থী কিনা, প্রস্তাব আসে, সমর্থন আসে। এমনকি উনি একটি কাউন্সিলে বলছিলেন যে আমি আর থাকতে চাই না, কিন্তু ওনার বিকল্প কোনো ক্যান্ডিডেট সভাপতি পদে পাওয়া যায়নি। এভাবে তিনি 41 বছর সভাপতির দায়িত্ব পালন করছেন। সেক্রেটারি
জেনারেল সেক্রেটারি চেঞ্জ হয়, সভাপতি পদেও চেঞ্জ হয়, কিন্তু ওনার বিকল্প কোনো প্রার্থী ওনার সমমানের বা ওনার চেয়ে বেটার হবে এরকম কোনো প্রার্থী এখনো আসে নাই, ক্যান্ডিডেটচার কেউ থ্রুও করে নাই। দেন কোশ্চেন, তাহলে উনি দেশে যান না কেন? তা বললাম এই সেই দেশ যে দেশে স্বাধীনতার পরাজিত শত্রুরা বিদেশি সাহায্য নিয়ে ফাউন্ডিং ফাদারকে ব্রুটালি কিল করেছিল। সাবসিকুয়েন্টলি যিনি সামরিক শাসক হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান, তিনিও খুন হয়েছিলেন। জিয়াউর রহমানের সঙ্গে সম্পৃক্ততায় বিরোধের সঙ্গে আরেক জেনারেল খালেদ মোশাররফ, তিনিও খুন হয়েছিলেন। এরকম ভাবে আমি অনেকগুলো ঘটনা উল্লেখ করলাম, হিস্ট্রিক্যাল যে সকল ঘটনা, যে এই দেশে যেমন সুন্দর দেশ, শান্তির দেশ, অনুরূপভাবে আততায়ীর দ্বারা বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকারে পরিণত হওয়ার মতো ঘটনা রয়েছে। দেন আই ন্যারেটেড দি ফ্যাক্টস হাউ 19 times attempt was taken to kill Sheikh Hasina. লাস্ট 2004 সালের 21 আগস্ট তাকে হত্যার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং সেখানে ফরমার রাষ্ট্রপতির স্ত্রী মারা যান, অন্যান্যরা মারা যান, সে বিষয়গুলো সেখানে উল্লেখ করলাম এবং তার কিছু ডকুমেন্ট দেখালাম। এবং 19টি ঘটনার উল্লেখযোগ্য 3-4টি ঘটনা আমি উল্লেখ করলাম যে এভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কাজে শেখ হাসিনা লাইফ থ্রেটেনিং থাকার কারণে তিনি আপাতত দেশের বাইরে, কিন্তু শি ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার। আমি কাউন্টার প্রশ্ন করলাম যে তোমরা বলো আমাদের দেশের যে সংবিধান, তোমাদের দেশে তো বিধিবিধান আছে, তোমাদের দেশের কোন আইনে যিনি কোনো ইলেক্টেড কেউ না, যিনি কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করেন না, তাকে নিয়ে বসিয়ে দিলে কি তিনি কেয়ার স্টারমার্কের পরিবর্তে তিনি কি দেশের প্রাইম মিনিস্টার বা সিমিলার পজিশন হোল্ড করতে পারবেন? ওরা বলল ডেফিনেটলি নট। তাহলে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একসময় ছিল, সুপ্রিম কোর্ট বলেছে এটা ভেরি মাচ ইনকনসিস্টেন্ট উইথ দি ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করেছে। ফলে বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো বিধান নাই এবং প্রধান উপদেষ্টা নামে কোনো উপদেষ্টাও নাই। সেই সাংবাদিক প্রশ্ন করলেন, ইফ হি ইজ অ্যাডভাইজার, তিনি কাকে অ্যাডভাইস করেন, কোন গভর্নমেন্টকে অ্যাডভাইস করেন? আমি বললাম এটা আমি জানি না। ওই অ্যাডভাইজারকে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় দৈনিক ডেইলি নিউজের এডিটর নুরুল কবির প্রশ্ন করেছিলেন যে আপনি তো প্রধান উপদেষ্টা, আপনি উপদেশ দেন কাকে? উনি জবাবে বলছেন তো ভেবে দেখিনি। তোমরা দুজনই তখন হেসে দিলেন, সেই আইনজীবী ব্যারিস্টার সাহেব এবং সাংবাদিক। আমি আবার সেটা লিঙ্কটা বের করে শোনালাম ওনাদেরকে। তাহলে ওনারা বললেন গভর্নমেন্ট চলছে কিভাবে? আমি বললাম সম্পূর্ণরূপে ইলিগালি চলছে। এর কনসিকুয়েন্স কি? আমি কনসিকুয়েন্স ডেমোক্রেটিক কোন গভর্নমেন্ট আসলে সে সময় তারা ডিসাইড করবে, ও তারা যদি এটাকে বৈধতা দিয়ে দেয়, এমন বৈধতা দেওয়া যায় কতটুকু, হুইচ আর নট কন্ট্রাডিক্টরি উইথ দি প্রভিশনস অফ কনস্টিটিউশন। সংবিধানের সঙ্গে যেটা সাংঘর্ষিক সেটুকুকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। এই প্রসঙ্গে আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বৈধতা দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতা আরোহণ করেছিলেন, চাকরিজীবী অবস্থায় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটাকে বৈধতা দিয়ে পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংবিধানের যে সংশোধনী আনা হয়েছিল, ৫ম সংশোধনী, সেটা উল্লেখ করলাম। তার ফলাফল চূড়ান্তভাবে সুপ্রিম কোর্ট কি বলল সেটাকে বললাম এবং আমি সেই লিঙ্কটা দেখালাম। তখন তারা বললেন যে তাহলে ইউনুস কি বেসলেস, নো লিগাল বেসিস? আমি বলি ইউনুসের কোনো লিগাল বেসিস নাই। আর আমাদের যে সংবিধান, এই সংবিধানটা এখনো বলবৎ আছে। এই সংবিধানের বিকল্প কোন আইন তৈরি হয়নি। বিকল্প যদি আইন না থাকে তাহলে এটাই সর্বোচ্চ আইন এবং এই আইনের বাইরে গিয়ে অন্য কিছু ক্লেম করার কোনো সুযোগ নেই। তারা অবাক হয়ে আমার কথা শুনলেন এবং ইন সাপোর্ট অফ মাই ক্লেম আমি তথ্যপাত্র তাদের কাছে দিলাম। চূড়ান্তভাবে আমি বললাম, তোমরা কি লিগালি এখন বুঝতে পেরেছো যে শেখ হাসিনা ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ।